জামাত কি আসলে এনসিপিকে জন্ম দিয়েছে, বা এনসিপি কি জামাতের আরেকটা প্রজেক্ট বলে জামাত ভেবে নিয়েছিল যে আজকে জামাতের নেতাকে এমনটা বলতে হয় যে জামাত ইসলামের সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও বহুদূর যেতে হবে, জন্ম নিয়ে এই বাপের সঙ্গে পাল্লা দিও না? এইটা আসলে কে কাকে জন্ম দিয়েছে এই প্রশ্নে না, প্রশ্ন হলো আসলে এনসিপি যারা গঠন করেছেন তাদের যে অভিজ্ঞতা এবং বয়স আর বাংলাদেশে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছেন তাদের যে অভিজ্ঞতা এবং বয়সের মধ্যে একটা বাস্তব পার্থক্য আছে। তাই বলে কেউ ছোট কেউ বড় এরকম না, এটা আমি ইন্ডিকেট করছি না। আমি ইন্ডিকেট করছি এটা কোনো কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়। উনি অ্যানালজিটা হয়তো এইভাবে ব্যবহার না করে অন্যভাবে ব্যবহার করলে ভালো হতো। একথা তো সত্যি, অভিজ্ঞতা তো কম আছেই, এটা আপনিও স্বীকার করবেন, আমিও স্বীকার করব। আমার অভিজ্ঞতা কম আছে না? আছে তো। আমি ফর দ্য ফার্স্ট টাইম ইলেকশনে ক্যান্ডিডেট হতে যাচ্ছি না। তা আমার আসনে যারা 4 বছর ধরে ইলেকশনের ক্যান্ডিডেট হার জিতের পালা খেলছেন তারা আমার চেয়ে অনেক অভিজ্ঞ, আমারই ভাই অনেক অভিজ্ঞ, তো ইলেকশনের রাজনীতিতে আমার চাইতে অনেক অভিজ্ঞ। তো এই অভিজ্ঞতা কম বেশি তো থাকবেই, থাকাটাই স্বাভাবিক। জামাত ইসলামী দীর্ঘদিন থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে। তার অভিজ্ঞতা, উত্থান পতন, দেখা না দেখা, ব্যান্ড হওয়া, নতুন করে যাত্রা শুরু করা, আবার চলা, অনেক ক্রাইসিস মোকাবেলা করা, ভালো দিন পার করা, খারাপ দিন পার করা, এই যে একটা লম্বা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার রাস্তাটুকু অন্যান্য অনেক রাজনৈতিক দলের হয়তো অন্য ধরনের অভিজ্ঞতা বা এই লাইনের অভিজ্ঞতা না। এই হয়তো উনি এটা বোঝাতে চেয়েছেন, কিন্তু এটা কাউকে আন্ডারমাইন হেয় করার জন্য নয়। কিন্তু আমি ওই একটা যে ফেসবুক স্ট্যাটাসটা নিয়ে এই বিতর্কের সূচনা হয়েছে, বিশেষ করে জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে কিন্তু সূচনা হয়েছে, আপনি দেখবেন। হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতেই ইস্যুটা শুরু হয়েছে কি করে, কিন্তু এবং সেটা থেকে ওই জিনিসটাকে বাদ দিয়ে আলোচনা করলে এটার নিশ্চয়ই বাদ দিতে চায় না সেই বিষয়টা আমি আনতে চাই নিশ্চয়ই। কিন্তু সেটা জবাবে কি আপনারা এই কথাটা বলবেন কি না যে জন্ম নিয়ে এই বাপের সঙ্গে পাল্লা দিও না, বা আমরা আপনাদের এত আমলে নিই না, এখনই সমালোচনা করো না, সামনে বহুদূর দেখা যাবে, এটাকে আপনি আমলে নিচ্ছেন না, সেই বিষয়টা একটু বুঝিয়ে বলবেন কেন? আসলে আইসোলেটেড দেখলে প্রপার ইন্টারপ্রিটেশন হবে না, আপনাকে দেখতে হবে তার আগে সিরিজ অফ ইভেন্টসকে কেন্দ্র করে। আপনি যখন একটা ঘটনাকে বিশ্লেষণ করবেন বা টেক্সটকে বিশ্লেষণ করবেন তখন আপনাকে কনটেক্সট দেখতে হবে। কনটেক্সট ছাড়া টেক্সটের বিশ্লেষণ হয় না। এই কনটেক্সটটা শুরু হয়েছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়া না যাওয়াকে কেন্দ্র করে, এবং এনসিপি সেখানে অংশগ্রহণ করে নাই, স্বাক্ষরও করেন নাই, অন্য রাজনৈতিক দল করেছেন। এটাকে কেন্দ্র করে পরবর্তীতে আমরা দেখেছি একটা ফেসবুক স্ট্যাটাস। এই ফেসবুক স্ট্যাটাসে একটা দলের প্রধান কতগুলো কথা বলেছেন, কথাগুলো আমি বলতে চাই না, শব্দগুলোও আমি আলোচনার মধ্যে আসবে, আপনি বলতে পারেন। এই শব্দগুলো উচ্চারণ করেছেন, কার কি ভূমিকা ছিল না ছিল উচ্চারণ করেছেন। ওই ফেসবুক স্ট্যাটাসটাকে আমার মনে হয়েছে আরেকটু শালীনতা বজায় রেখে দিলে ভালো হতো। আমি কাউকে ফেসবুক স্ট্যাটাস দেওয়া থেকে বিরত থাকতে হবে এই কথা বলছি না, এই কথা আমি বলবো না কোনোদিন, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা, ফ্রিডম অফ এক্সপ্রেশন তার আছে। কিন্তু আমি মনে করি শব্দ চয়ন করার ক্ষেত্রে আমরা যদি কেয়ারফুল হই তাহলে এই বিতর্কগুলো অটোমেটিক এড়ানো যায়। এই ধরনের কড়া শব্দ ব্যবহার না করেও তো ক্রিটিসাইজ করা যায় না, এটাই তো আর্ট অফ পলিটিক্স আছে না একটা। কিন্তু যদি কোনো নেতা বা কোনো দল আপনাদের এই ভূমিকাকে, সংস্কার যখন আলোচনা চলছে তখন এই ভূমিকাকে যদি প্রতারণা মনে করে সংস্কারের সাথে, তাহলে সেটা তারা তো স্পষ্ট বলতেই পারে, সেই স্বাধীনতা তো তাদের সামনে মনে আছে। দেখেন ফেসবুক স্ট্যাটাসটা দেখেন, শুধু প্রতারণা না, দেখেন কতগুলো ভুল তথ্য আছে। আচ্ছা, এবং জলজ্জান্ত আমরা যেখানে হাজির ছিলাম, আমি যেখানে কন্ট্রিবিউট করেছি সেই সমস্ত ব্যাপারে ফ্যাকচুয়ালি কত ইনকারেক্ট কথা দেখেন। আচ্ছা, এগুলো থাকতে হয় না, আমারও থাকতে হয় না। আমিও যদি ভাই সম্পর্কে ঐকমত্য কমিশনে আমার সালাউদ্দিন ভাই কি বলেছেন আমি দেখিনি, বিটিভিতে দেখা যায়নি এটা। এখন আমি যদি ওনার সম্পর্কে একটা ডিরোগেটরি কমেন্ট করি আমি ঠিক হবে আমার না? অ্যাডভোকেট শেষের মনে, কিন্তু এটা তো সত্যি যে যখন কিনা আলোচনা চলছিল তখন আপনারা 106 এর আন্ডারে এই সরকারি অন্তর্বর্তী সরকারি আপনার অসাংবিধানিক সেই কথাটা নিয়ে এসেছেন, সেটা কিন্তু নাহিদ ইসলাম বলেনি। এটা আমি অ্যাড করছি, যেটা এই সংস্কার চলছে, সবাই আপনার এই সরকারের অধীনে একটি নির্বাচনের দিকে তাকিয়ে আছে, ঠিক সেই মোমেন্টে আপনি এমন আলোচনা নিয়ে আসলেন যে এই সরকারটাই অসাংবিধানিক। এটা আপনি বুঝতে পারছেন না। তাহলে শুনেন, আপনি প্রশ্নটা না বুঝে করছেন। দেখেন, আমরা বলেছি এই সরকার
106 সরকারের চাইতেও অনেক বেশি স্ট্রং সরকার। না, সেই কথাটা আপনি বলতে 106 চেয়েছেন সরকার কাকে বলে? না, আপনি ওই কথাটা বলতে চেয়েছেন এই সরকারকে অনেক ম্যান্ডেট দিতে গিয়ে। আপনি এই সরকারের ম্যান্ডেট অসীম, সেই কথাটা বোঝানোর জন্য আপনি তুলেছেন। কিন্তু এই সরকারের ম্যান্ডেট অসীম সেটা যদি আপনি প্রমাণ করতে না পারেন, সেটা প্রমাণ করার জন্য আপনার যে কন্ডিশনগুলো দরকার সেই কন্ডিশনগুলো ফুলফিল না করেন, তখন কিন্তু আপনি এই সরকারকে অসাংবিধানিক জায়গায় ফেলে দিচ্ছেন। আপনার একটা ফাইটিং না, এটা আপনি হয়তো লিগ্যাল আপনি কি কনস্টিটিউশনাল ল পড়েছেন? আমি এই জায়গাটা Did you go through constitutional law? কনস্টিটিউশনাল ল অবশ্যই কিছু তো জানি, কিছু তো করতেই হয়েছে আমাদের না জেনে পেশার বলছেন। জন্য। 106 মানে কি? 106 is an advisory jurisdiction. What does it mean? Okay. It means একটা অভ্যুত্থানের সরকার আপনি 106 সরকার বলতে পারবেন? না, সেই জায়গাটা আমি অভ্যুত্থানের সরকারকে আপনাকে 7 আমাকে এক্সপ্লেইন করতে দেন। ইস্যু ইউ রেজ দ্য ইস্যু, আই হ্যাভ টু আনসার দ্য কোয়েশ্চন। 7-1 এর যখন জনগণের ক্ষমতা বলে গঠিত সরকার যখন বলবেন দিস গভর্নমেন্ট ইজ মাচ মোর পাওয়ারফুল, এটাকে বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার। এটাকে আপনি যখন 106 এর সরকার বলছেন আর আপনি বলছেন যে আমি অবৈধ বলতেছি, আমি অবৈধ বলছি না, আপনি কথাটা শুনেন। আপনি বলছেন যে আমি 106 এর সরকার বলে যখন নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে এই সময় আমি এটার বৈধতার প্রশ্ন তুলেছি। তাহলে আপনি বুঝেন স্পিরিট, আপনি স্পিরিট বুঝেন না। বরং আমরা বলছি এই 106 এর সরকারের চাইতেও আর্টিকেল 7 অনুযায়ী গঠিত গণ অভ্যুত্থানের সরকার দুনিয়ার যে কোনো সরকারের চেয়ে পাওয়ারফুল। প্রশ্ন উঠেছিল সরকারের ম্যান্ডেট কি? ওকে, আই গট ইট। কিন্তু এই সরকার তো 106 অধীনেই গঠিত হয়েছে এবং সেই প্রশ্নটা আপনি এমন সময় নিয়ে এসেছেন যখন আসলে অনেক দূর অনেকটা পথ চলে গেছে। 106 গঠিত হয় নাই, 106 গঠিত হয়েছে। এটা হলো পপুলার ইনফরমেশন পেয়েছেন। পপুলার ইনফরমেশন পেয়ে এটার পিছনে যে চিলে কার নিয়ে গেছে, সকলেই ধরতেছে চিলে কার নিয়ে গেছে, কেউ একবার হাত দিয়ে দেখে না যে আসলে কান জায়গায় আছে কি জায়গায় নেই। 106 এর অ্যাডভাইজারি অপিনিয়নটা দেখেছেন, পড়েছেন? আটলাইনের অ্যাডভাইজারি। তার মানে আপনি বলতে চাইছেন যে সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন ছিল না? বৈধতা নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু বৈধতাটা মাচ মোর স্ট্রঙ্গার। 106 এর আশ্রয়ের আর্গুমেন্ট যারা করেন তারা সরকারকে উইক করছেন। সরকার তো মাচ মোর স্ট্রঙ্গার। সেটা গণ অভ্যুত্থানের সরকার হিসেবে কনস্টিটিউশনের জুরিসপ্রুডেন্সের ভিতরে 7-1 এর অধীনে যে সরকার গঠিত হবে। আমরা যে জায়গাটায় ছিলাম সেখানে যদি আসি, আমি জানি যে এই বিষয় আলোচনা করলে অনেক সময় লাগবে। সেটা হচ্ছে যে আমি কেন এই প্রসঙ্গটি তুললাম, নিম্নকক্ষের আলোচনা, নিম্নকক্ষে পিয়ারের আলোচনা, এমনকি এই যে 106 এই আলোচনাগুলো দিয়ে আমার কাছে মনে হলো যে তখন সংস্কার কমিশনের আলোচনা যেন একটু টলমলে হয়ে গেল, কোন দিকে যাবে ঠিক গতিটা হারিয়ে ফেললো। সেই জায়গা থেকে আমি প্রশ্নটি করেছিলাম। তখনই গতি পেলো, আসলে হারালো না, তাই কি? তখন এক্সাক্ট গতি পেলো, আপনি না বোঝার কারণে বলছেন। আচ্ছা, ঠিক আছে। আমি সালাউদ্দিন শিফা, তাহলে আপনারা কেন না বুঝে এই ধরনের মন্তব্য করলেন বা নাহিদ ইসলাম কেন এরকম মন্তব্য না বুঝে করলেন, সেই প্রশ্নটা শুনে নিই। আসলে যেহেতু পিতা পুত্র নিয়ে আপনাদের আজকে এই টপিক, সো আসলে বয়স হিসাবে আমি যেটা দেখলাম বর্তমান বাংলাদেশের পলিটিক্যাল এই যে পুরো স্পেকট্রাম, বয়স হিসেবে আসলে জামাত ইসলামী হচ্ছে সর্বপ্রাচীন। তো সেক্ষেত্রে তারা আসলে বাপ না বরং দাদার ভূমিকা পালন করতে পারে। কারণ তারা প্রায় 1940-এর দশকে না 50-এর দশকের মধ্যে 1900 তখন তাদের 1941 সালে প্রতিষ্ঠা। তা আবার নতুন করে দেখলাম যে কোনো একটা টক শোতে গণ অধিকার পরিষদের রাশেদ খানও বলতেছে যে আমার জন্ম না হইলে এনসিপি জন্ম হইতো না, রাশেদ খান বলতেছে আর কি। তো এখন আবার রাশেদ খান ভাইদের জন্ম তো আমরাও তো বেসিক্যালি তাদের সাথেই বেড়ে উঠছি 2018-19-এর দিকে। তো এখন তাদের মধ্যে একটা ফাইট হইতে পারে আর কি, গণ অধিকার এবং জামাতের মধ্যে। তারপর যেটা তারা ফিক্স করতে পারে, যারা জয়ী হবে তারা মোটামুটি দাদার আসন কিংবা নাতির আসন ক্লেম করতে পারে আর কি। তো এখন ইস্যুটা হচ্ছে কি, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটা জিনিস বলেছি, আসলে একটা প্রজন্মগত রূপান্তর ঘটছে, জেনারেশনাল আপনি বলতে পারেন, এটা আপহিবল বলতে পারেন, চেঞ্জ বলতে পারেন বা ট্রান্সফরমেশন বলতে পারেন। তো এই জেনারেশনাল চেঞ্জের মধ্যে আপনি দেখবেন যে এই পুরো স্পেকট্রামের লীগ আমাদেরকে কীভাবে ট্রিট করতো। লীগ আমাদেরকে মনে করতো যে এরা বাচ্চা কাচ্চা, হ্যাঁ এদেরকে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। মোটামুটি লীগ ব্যস্ত ছিল, যেটা গোয়েন্দা বিভিন্ন রিপোর্টে পরবর্তীতে অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন আমরা রিপোর্টে পড়েছি যে তারা আসলে ব্যস্ত ছিল যে এখানে বিএনপি জামাত সহ যারা বড় বড় রাজনৈতিক দলগুলো আছে প্রতিষ্ঠিত, তাদের এই সকল ঝড় ঝঞ্ঝাট মোকাবেলায় তারা ব্যস্ত ছিল। তারা ভাবে নাই যে এরকম ক্যাম্পাসগুলোতে স্টুডেন্টরা এভাবে তারা নতুন করে সংগঠিত হবে। তো সেটা তো লীগের ক্ষেত্রে। আবার বিএনপির ক্ষেত্রেও দেখা যায়, বিএনপিও আমাদেরকে বিএনপির বিভিন্ন নেতাদের সাথে আমাদের ঠিক আছে, সেটা বুঝলাম আমরা। বিএনপিও বলছে, জামাতও বলছে, কিন্তু মূল প্রশ্নটা আমি একটু আপনাকে প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনারা শতভাগ আসবো আমি। আচ্ছা, শেষ করেন 30 সেকেন্ডসে। সো বিএনপি বলেন, তারাও এরকম আমাদেরকে বাচ্চা কাচ্চা বলে, এবং নতুন করে এই পালকে যুক্ত হয়েছে জামাত আর কি। তো কিছুদিন আগে চিলির সোশ্যাল ডেভেলপমেন্ট মিনিস্টার সাবেক, ওনার সাথে ওনারা একটা এনজিও চালান আর কি। তো কোনো এক কথার ফাঁকে তাদের সাথে যোগাযোগ ছিল। তারা আসলে 2011 সালে তাদের স্টুডেন্ট প্রটেস্টের নেতৃত্ব দিয়েছিলেন আর কি। তো তার সাথে এই অভিজ্ঞতা শেয়ার করলাম যে আসলে এইটা কি কমন প্র্যাকটিস কিনা। তো উনিও বললেন যে হ্যাঁ,
যে কোনো আপরাইজিং এর পরে ওনারা যখন আপরাইজিং করছেন চিলিতে, ওনারা তখন বাচ্চা কাচ্চাই ছিলেন, স্টুডেন্টই ছিলেন। পরবর্তী দিনে যখন রাষ্ট্র ক্ষমতা গ্রহণের প্রক্রিয়ায় গেলেন তখন ওনাদেরকেও বেসিক্যালি বাচ্চা কাচ্চা হিসেবে ট্রিট করা হইতো। এখন তাহলে আপনি গর্বিত? না, গর্বিত বলতে এটা কমন প্র্যাকটিস আর কি, মানে পুরো পৃথিবী জুড়ে এটাই কমন প্র্যাকটিস। জেনারেশনাল চেঞ্জেস এর পরে মোটামুটি প্রবীণরা যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো আছে তারা এভাবেই ট্রিট করে আর কি। এখন আপনি যে প্রশ্নটা করছেন সেখানে আসি। আচ্ছা, প্রশ্নটা শেষ করি আমি, সেই পিআর নিয়ে কথা বলবেন, কিন্তু আরেকটি কথা আমি বলি, সেটা হচ্ছে যে এই যে মুরব্বিয়ানা দেখাচ্ছে, আপনি যেটা বললেন সেটা ক্ষেত্রে, জামাতের ক্ষেত্রে যদি বলি, অনেকেই বলে যে জামাতের অনেক সহযোগিতা আছে এই এনসিপির যখন শুরু হলো তখন, এমনকি এনসিপির সারা বাংলাদেশে যে ধরনের প্রোগ্রাম করেছে সেই প্রোগ্রামেও জামাত থেকেই কর্মীদেরকে সেখানে পাঠানো হতো লোকবল দিয়ে। তো সেই জায়গায় কি আপনাদের সেই কারণে কি এই মন্তব্য করার মতো অবস্থায় তারা গেছেন কিনা? এটা আসলে কেমন যে আমরা যখন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কিছু বলি তখন তাদের জায়গা থেকে প্রচার করা হয় যে এরা জামাতের হয়ে কাজ করে। আবার এখন জামাতের এই যে ন্যারেটিভের বিরুদ্ধে যখন আমরা দাঁড়ালাম তখন জামাতের পক্ষ থেকে বলা হলো আচ্ছা তার মানে বিএনপি থেকে আপনারা আসনের অফার তফার পেয়েছেন বা এরকম। সো দুই পক্ষ থেকে আমাদের এক ধরনের চাপ অনুভূত হয়। তার মানে আপনাদের সংগঠন যখন শুরুর দিকে আপনাদের প্রতি শিবিরের বা জামাতের কোনো সহযোগিতা ছিল না। এই যে একটা আলোচনা আছে যে শিবির এবং জামাত যথেষ্ট সহযোগিতার প্রশ্নটা এখানে ভুল। কারণটা হচ্ছে আপনার বাংলাদেশের এই যে জাতীয়তাবাদী দল বিএনপি বলেন, জামাতে ইসলামী বলেন, তারা তো প্রথম দিকে ভাবছে যেটা একটা তরুণদের একটা প্ল্যাটফর্ম, এভাবে তো তারা ট্রিট করছে। এরপর আস্তে আস্তে বাচ্চা কাচ্চা এভাবে বলার দিকে গেছে আর কি। তো ফলে ওই যে মানে তরুণদের দল এভাবে দেখা, সুতরাং তাদেরকে স্পেস দিতে হবে, এরকম কথাবার্তা তো আমরা বিভিন্ন দল থেকেই শুনছি। সুতরাং এটা শুধু জামাতের ক্ষেত্রে হিসেবে সত্য না। আর আপনি পিআর আন্দোলন নিয়ে যেটা বলছেন, নাহিদ ইসলাম তার বক্তব্যে স্পষ্ট করে বলেছে যে আসলে এই পিআর আন্দোলনের মধ্য দিয়ে জামাতের এবং তাদের যারা এলাই আছে তাদের পিআর আন্দোলনের মধ্য দিয়ে যেটা হয়েছে ডিরেইল হয়েছে। আমাদের যখন কনস্টিটিউশনাল কিছু সাবস্ট্যান্টিভ ডিসকাশন হচ্ছে সেটা গিয়ে টেকনিক্যাল ইস্যুর দিকে ডিরেইল হয়েছে। এখন আপনি যদি ঐক্যমত কমিশনের আলোচনাগুলো দেখেন, শিশির মনির ভাই খুব ভালো বলেছেন, আসলে উনি যুক্ত হয়েছেন কিন্তু জামাত ইসলামের যে আলোচনা এগুলো শেষ দিকে যুক্ত হয়েছেন। তার আগে আমি জামাত ইসলামের যারা আলোচক ছিলেন ওখানে তাদের মাঝে ওই ধরনের কোনো কনস্টিটিউশনাল ভিশন দেখি নাই, এটাই সত্য। ওনারা যখন যুক্ত হয়েছেন তখন ওনাদের বক্তব্য শুনে আমাদের মনে হয়েছে যে না, এখন জামাত মোটামুটি ফাইট দিচ্ছে এই কনসেনসাস কমিশনে। তো এখন এটা এরকমও হইতে পারে যে শিশির মনির ভাই তো আসলে তরুণদেরকে প্রতিনিধিত্ব করেন বলেই তিনি বলেন। এখন তরুণদের প্রতিনিধিত্ব এখন হয়তো জামাতে ইসলামীও নিশ্চয়ই তরুণদেরকে হয়তো একটু দাবি রাখতে চায় তার দলের মাঝে, এটাও হইতে পারে। এখন জামাত তো আমাদেরকে নিয়ে পাঠাইছে, এখন ক্লিয়ার না, এটা প্রথমে পাঠালে ভালো হইতো, শেষ দিকে পাঠাইলো। এখন আমরা যেটা বলেছি যে নিম্নকক্ষে পিয়ার এবং উচ্চকক্ষে পিয়ার মধ্যে কিছু মৌলিক তফাৎ আছে। উচ্চকক্ষে পিয়ার আমরা কেন চেয়েছি তার কারণটা হচ্ছে উচ্চকক্ষে পিয়ারের মধ্যে দিয়ে আমরা কনস্টিটিউশনাল সেফগার্ডটা নিশ্চিত করতে চাইছি। উচ্চকক্ষে যদি পিয়ারই না হয় তাহলে উচ্চকক্ষের কোনো মানে হয় না। কারণ আপনি উচ্চকক্ষে পিয়ার না হলে নিশ্চয় নিম্নকক্ষে যে 2/3 পাইছে উচ্চকক্ষে তো সেও 2/3 পাবে। আমরা তো কনস্টিটিউশনাল যে অ্যামেন্ডমেন্ট সেটাটা যাতে কোনোভাবে 2/3 মেজরিটির বলে পরিবর্তন করা না যায় এবং খামখেয়ালিপূর্ণভাবে কিছু না করা যায়, এই কারণেই তো আমরা উচ্চকক্ষে পিয়ার চেয়েছি।